নিস্তব্ধ রজনী। সময়কাল তখন রাত ৩টা। প্রচণ্ড ক্ষুধা লাগায় আচমকা ঘুম থেকে ভেঙে যায় চিত্রা। চোখ মেলে চাইতেই অসহ্য রকমের যন্ত্রণা অনুভব করে মাথায়। চোখ দুটো জ্বলে যাচ্ছে, সেই সাথে গলা ব্যথা করছে অতিরিক্ত কান্নার ফলে হয়তো। কিন্তু কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছ, নাকি বেহুশ হয়ে গিয়েছিল? মনের ভিতর প্রশ্নটা এলেও সঠিক উত্তর জানা নেই চিত্রার। সে নিষ্প্রাণ দৃষ্টি ফেলে একবার ঘরের দিকে তাকায়। একদমই ছোট্ট একটা কামরা, একটা বেড, টেবিল আর কাপড় রাখার র্যাক ছাড়া কিছুই নেই। বাড়তি বলতে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে কেবল। অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। বাসায় আরও দুটো খালি কামরা পড়ে আছে, চিত্রাকে অনাসারে রাখা যেত সেখানে। এই ধুলোবালি ঠাসা ঘরটা না দিলে বুঝি খুব ক্ষতি হয়ে যেত নওয়াফের। বিষয়টা অত্যন্ত ছোট, কিন্তু তীব্রভাবে আঘাত করে চিত্রাকে। তবু চঞ্চল চিত্রা আজ নীরব। বাস্তবতার আঘাত একদিনই থমকে দিয়েছে তাকে, কেড়ে নিয়েছে সমস্ত সহনশক্তি। তার বাবা প্রচুর বকাঝকা করত, কিন্তু কখনো এতটা যন্ত্রণা অনুভব হয়নি চিত্রার। একবার কেঁদে নিলে সব ব্যথা দূর হয়ে যেত। আর আজ চোখের পানি, চোখের সাথে সাথে মনটাও নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু যন্ত্রণা কমছে না। দুঃখ বিলাসের এক পর্যায়ে তীব্র ক্ষুধা পেটে মোচড় দিয়ে ওঠে চিত্রার। আশরাফ শিকদার জোর করে কি যেন একটু খাইয়েছিলেন বিকেলের দিকে, এরপর আর খাওয়া হয়নি। অতিরিক্ত ক্ষুধাতে তো বমি আসে চিত্রার, সেই সাথে বড্ড অসহায় অনুভূতি হয়। এই অবেলায় কাকে কি বলবে? আর নিজে থেকে নিলে যদি ওকে চোর উপাধি দেয় তখন? সবার তপ্ত বাক্য শুনে চিত্রার মনে ভয় ঢুকে গেছে। সে ক্ষুধা মরতে রাজি, কিন্তু খোটা শুনতে ইচ্ছুক নয়। কথার ধার বড্ড তীক্ষ্ণ, তার কোমল হৃদয় রক্তাক্ত করে দেয় রীতিমতো। ভাগ্য বোধ হয় একটু সহায় হলো চিত্রার। হুট করে কেউ একজন নক করল দরজায়। মৃদুস্বরে বলল, ম্যাডাম শুনছেন? সেহরি খেতে ডাকছে আপনাকে। কথাটা শুনে চিত্রার মাথায় বাজ পড়ে। ও তো ভুলে বসেছিল বিষয়টা। অবশ্য গতকাল থেকে যা হলো তাতে ভোলাটাই স্বাভাবিক। নিজেকে আর কষ্ট দিল না চিত্রা। ওটার জন্য হাজার জন আছে। আস্তে ধীরে বিছানা থেকে ছেড়ে উঠে দরজা খুলল। ওপাশে তখনও মহিলাটি দাঁড়িয়ে ছিল। চিত্রাকে দেখে বিস্মিত হেসে বলে, আইয়েন ম্যাডাম। চিত্রা উত্তর দিল না, মাথা নিচু করে চুপচাপ এগিয়ে চলল। নাফ আলাদা ফ্ল্যাটে থাকলেও খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে। অফিসে গেলেও নাফিমকে তাদের কাছে রেখে যায়। এবার ঘটনা ভিন্ন, তবে বাবা ছেলের মনোমালিন্য চললেও নাজদিন বেগমের অনুরোধের কাছে হার মানতে হয় নাফকে। না চাইতো বাবার ফ্ল্যাটে আসে সেহরি করতে। লোকমা মাখিয়ে সবে মুখে দিবে এমন সময় চিত্রা এসে হাজির ড্রয়িং রুমে। মেয়েটা মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসছে। চিত্রা হাজার লুকাতে চাইলেও ওর ফোলা মুখচ্ছিরি নজরে এসে যায় নওয়াফের। হুট করে কেমন যেন লাগে তার। সেকেন্ড কয়েক তাকিয়ে ফট করে চোখ নামিয়ে নেয়। যত অস্বীকার করুক, ওর অন্তত জানে মেয়েটা এই অবস্থার জন্য সে দায়ী। নওয়াবের ভিতর সূক্ষ্ম একটা অনুশোচনা খেলে যায়, কিন্তু তার ইগো সেটা মানতে নারাজ। দ্বন্দ্বের রীতি টানতেই তাড়াতাড়ি খাওয়া শুরু করে নওয়াব। চিত্রা ততক্ষণে এসে বসেছে বিপরীত পাশে। মেয়েটা নিশ্চুপ, কোনো কথা নেই, বার্তা নেই। প্লেটে খাবার তুলে নিয়ে নিঃশব্দে একটু একটু করে খাচ্ছে। আর চোখে আরেকবার তাকায় নওয়াব। চিত্রা ভাত মাখানো স্টাইলটা লোভনীয়, কিন্তু বড্ড ছোট ছোট লোকমা বানায়। না আবার কিছু না ভেবে চটজলদি খাওয়া শেষ করে। এরই অপেক্ষা করেছিলেন আশরাফ শিকদার। নওয়াব ডেজার্ট আইটেম হাতে নিতেই তিনি গলা খাইয়ে দিয়ে বলেন, শিকদার বাড়ির পুরুষেরা কখনো বউদের অসম্মান করে না। মুখে স্বীকারোক্তি দেওয়াটাই সব কিছু নয়। কে কতটুকু দায়িত্ববান সেটা কর্মে বোঝা যায়। বউকে নিরবচ্ছিন্নভাবে ভিন্ন কামরায় ফেলে রাখার কোনো বীর পুরুষের কাজ হতে পারে না। সবে ডেজার্ট আইটেম হাতে রেখেছিল নাফ, কিন্তু বাবার বলা কথাগুলো শুনে থমকে যায়। বীরপুরুষ হতে পারে না, কথাটা আঘাত হানে মস্তিষ্কে। তার মানে কি আশরাফ শিকদার তাকে কাপুরুষ বলতে চাইল? রাগে শক্ত হয়ে আসে নওয়াফের চোয়াল।
নাজনীন বেগম ভয় পেয়ে যান ছেলের মুখব্যয় দেখে। স্বামীর কাঁধে হাত রেখে দুপাশে মাথা না তাকে নিষেধ করেন ঝামেলায় জড়াতে। ওদিকে চিত্রা হতাশ হয়ে তাকায় চাচার দিকে। কি দরকার ছিল হিংস্র সিংহকে খোঁচানোর? এ মুহূর্তে আশরাফ সাহেবকে সব থেকে বড় শত্রু মনে হচ্ছে তার। আজ ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে নওয়াব, তার ওপর আশরাফ সাহেব তো আছেই আগুনে ঘি ঢালার জন্য। নওয়াব যথেষ্ট তেড়া মানুষ, সহজে হার স্বীকার করে না। তাই সে চিত্রার পানে চেয়ে বলে, আজ থেকে আমার ঘরে থাকবে তুমি। আমি কাপুরুষ নাকি বীরপুরুষ সেটা প্রমাণ করা দায়িত্ব আমার। আর হ্যাঁ, মেয়েদের বেতন দিয়ে ছুটি দিয়ে দিব আমি। ঘরের বউ থাকতে অন্য কেউ কেন ঘর সামলাবে? চিত্রার মনে হলো অদৃশ্য কিছু ওর গলা পেঁচিয়ে ধরেছে। যেখানে সামান্য কাজ করতে হাঁপিয়ে যায়, সেখানে গোটা একটা সংসারের কাজ কিভাবে সামলাবে সে? উপরন্তু নয়াবের দায়িত্ব। মরে যাবে চিত্রা। আশরাফ শিকদার থতমত খেয়ে যান ছেলের কথায়। তিনি আশা করেনি নওয়াব এমন কিছু বলবে। মনে মনে আফসোস করতে থাকেন তিনি। বাবার কর্মে তিতির বিরক্ত নওয়াব টেবিল ছেড়ে উঠে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। ছেলে চলে যেতেই মুখ খোলেন নাজনীন বেগম। রাগে গজগজ করতে করতে বলে, রমজান মাসে আল্লাহ শয়তানের বন্দি রাখে। তোমার হাঁটুতে থাকা ব্রেনটা বেঁচে গেল কিভাবে? ওটা তো শয়তানি আর বাঁশ খাওয়া বুদ্ধি আকড়া। এক লাভে কখনো গাছে ওঠা যায়? ওকে একটু সময় দিলে কি এমন হতো? আশরাফ শিকদার অপরাধীর মুখে বসে থাকেন। স্ত্রীর অপমানজনক কথায় বিপরীতে বলার মতো কিছু খুঁজে পান না। স্বামীকে চুপসে যেতে দেখে নাজনীন বেগম স্বস্তি পান। ভিতরকার রাগ মেটাতে চিত্রার পানে চেয়ে রাগী স্বরে বলেন, যে কয়দিন সে কয়দিন খেয়ে পড়ে নাও, কিন্তু ভুলে আমার ছেলেকে বশ করতে চেও না, নয়তো তোমার জীবন জাহান্নাম বানিয়ে দিব আমি। যত সব অপয়া অলক্ষ্যে এসে আমার কপালই চোটে। নাপ চলে যাওয়ার পরে একটু স্বস্তি নিয়ে খাওয়া শুরু করেছিল চিত্রা, কিন্তু 3 নম্বর লোকমাটা মুখে নিতেই এমন ধারার মন্তব্য করে বসেন নাজনীন বেগম। ব্যাস, সাথে সাথে ক্ষুধা মেটে যায় চিত্রার। গাল ভর্তি ভাত থাকলেও মুখ নাড়াতে পারে না। চোখ উস্ত্রে জল পড়ে ভাতের প্লেটে। ব্যাপারটা নাজনীন বেগমের চোখ পড়তেই উনি চিত্রার সামনে থেকে ভাতের প্লেট টেনে নিয়ে বলেন, এত নাটক করে খেতে হবে না। ভাবখানা এমন যেন বহু কিছু বলে ফেলেছি তাকে। জগৎ দুঃখিনী নাটক তোর চাচার সামনে করিস, কাজে দেবে। এরপর থেকে খাবারের প্লেট সামনে নিয়ে কাঁদতে দেখলে আর দ্বিতীয় দফা খাবার দিব না। এ পর্যায়ে আশরাফ শিকদার ধমকে ওঠেন স্ত্রীকে। নাজনীন বেগম সেটার তোয়াক্কা না করে পাল্টা জবাবে বলেন, চুপ থাকো তুমি। এনেছো তো এক চরিত্রহীন মেয়ে, যে কিনা বিয়ের আগে নাঙের হাতে অপবিত্র হয়ে যায়। ওকে নিজের কিছু বলে পরিচয় দিতে লজ্জা করছে, সেখানে ছেলের বউ ভাবা তো বিলাসিতা। কথাটা বলে ফোঁস করতে করতে নিজের ঘরের দিকে চলে যায় নাজনীন বেগম। ড্রয়িং রুম থেকে যায় বিধ্বস্ত চিত্রা, নাফিমের ন্যানি আর আশরাফ শিকদার। চিত্রার কেন জানো এবার নিজেকে সামলাতে পারল না। হাতের উল্টো পিঠ দুটো চোখে ঠেকে হু হু করে কেঁদে উঠল। কাকে বলবে মনের কথা, কিভাবে বোঝাবে সে নির্দোষ? মূলত চিত্রার কোনো প্রেম ছিল না। সে ওই ধাঁচের মেয়েও না, খানিকটা বোকাশোকা আর লক্ষ্মীমন্ত মেয়ে। এজন্য গ্রামে অনেকে নজরে ছিল চিত্রা। ঠিক এমনইভাবে এলাকার এক প্রভাবশালী নেতা ভাতিজার কুদৃষ্টি পড়ে যায় তার উপরে। বিষয়টা চিত্রার টের পায় ইন্টারে ফাইনাল টেস্টের পর। তার অবচেতন মন ভয়ে ঢুকে যায় ভীষণ, কারণ ওই ছেলে উচ্ছৃঙ্খলা এবং বকাটে। এর প্রস্তাব প্রত্যাখ্যান করার মানে ভরা বাজারে অসম্মানিত হওয়া। বাসায় এত সাপোর্টিভ কেউ ছিল না যার সাথে শেয়ার করলে সমস্যাটা সমাধান করা যাবে। উপরন্তু বাসায় জানালা লেখাপড়ার অফ করে দিবে। ও বন্দি খাঁচা থেকে মুক্ত হওয়ার ইচ্ছেটা আর পূরণ হবে না। এইসব ভেবেই চিত্রা কাউকে জানায় না। মনে মনে সিদ্ধান্ত নেয়, মাত্র 3টা মাসই তো, একটু রয়ে শুয়ে কাটিয়ে দিবে। এরপর সে ডানা মেলে উড়ে চলে যাবে বাইরে।
পরিকল্পনা অনুযায়ী ওই ছেলের সাথে কোনোরূপ রিলেশনে না গেলেও তাকে নিষেধ করে না চিত্রা। ওই ছেলে নানা ধরনের পাগলামি করতে থাকে, কিন্তু পরিবার আর পরিস্থিতি দোহাই দিয়ে সেসব থেকে বেঁচে যায় চিত্রা। তবুও শেষ হয় না। চিত্রা পরীক্ষা শেষ হতেই তার বাসায় বিয়ের প্রস্তাব রাখে ওই ছেলে। স্বাভাবিকভাবে সেটা প্রত্যাখ্যান করে দেয় চিত্রার পরিবার। এতে ভীষণ ক্ষুদ্র হয়ে ওঠে ছেলে। যোগাযোগ করার চেষ্টা করে চিত্রার সাথে, কিন্তু চিত্রার কোনো রেসপন্স না থাকায় আরও ক্ষেপে যায় সে। এমন তো অবস্থায় চিত্রার বাসা থেকে অন্যতে বিয়ে ঠিক হলেও ওই ছেলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। নোংরা ভিডিওতে চিত্রার মুখচ্ছিরি বসে সেটা পাচার করে দেয় গ্রামের তরুণদের মাঝে। এমনকি এটাও বলে যে ওরা রিলেশনে ছিল। ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় চিত্রার। পাড়াশুদ্ধ লোকজন এক এক কথা বলতে শুরু করে। এত বদনামি হজম করতে না পেরে চিত্রার বাবা নালিশ বসানোর সিদ্ধান্ত নেয়। মূলত এই নালিশের বিচার কার্যক্রম অংশ নিতে গ্রামে এসেছিলেন নওয়াব আর আশরাফ সাহেব। তারা ভেবেছিল পরিস্থিতি সামলে নেবে, কিন্তু সমস্ত কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। কাউকে বিশ্বাস করানো হয়নি যে ওটা চিত্রা না। এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনগণ। কেউ ত্যায্য করতে বলে, তো কেউ মাথা নাড়া করে ঘোল ঢেলে বাজারে ঘোরাতে বলে, কেউ বলে পাথর নিক্ষেপ করে মারতে, কেউ আবার একঘর করে দিতে বলে। এই বিদঘুটে পরিস্থিতি থেকে চিত্রাকে বাঁচাতে এবং নিজের ছেলের ভালোটা চিন্তা করে তাদের বিয়ের ঘোষণা দেন আশরাফ শিকদার। শুরুতেই নওয়াব মানতে চায়নি, কিন্তু হুট করেই তার বাবা কিছু একটা বলে, যার ফলস্বরূপ বাধ্য হয়ে চিত্রাকে বিয়ে করতে রাজি হয় নওয়াব। ওই আসরে ওই কাপড়ে বিয়ে দিয়ে দেওয়া হয় তাদের। বিয়ের পর একটু নিশ্চিন্ত হয়েছিল চিত্রা, কিন্তু পোড়া কপালে কি আর এত সুখ সয়? জীবন বাঁচাতে গিয়ে আত্মিক শান্তি দাফন করেছে সে। শরীরে আঘাত থেকে বাঁচতে গিয়ে আপন করেছে কথার আঘাতকে। শরীর কাপড়ে জড়ায়নি ঠিক, কিন্তু আর্থিক লাশের জানাজা উঠে গেছে। সেই সাথে মেয়েটাও বুঝেছে হাজার বার মরার চাইতে একবার মরা ভালো। দু কথা শোনার চাইতে শরীরে দুটো মারের দাগ থাকা শোভনীয়। কিন্তু এখন তো বহু দেরি, বুঝেও তো লাভ নেই। জীবন এক ধাক্কায় বহুত কিছু শিখিয়ে দেয় চিত্রাকে। মেয়েটা ভেবেছিল ওটাই হয়তো শেষ, কিন্তু সৃষ্টিকথার বিধান ছিল আলাদা। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে সেটা কোন অক্ষরও টের পায়নি চিত্রা। যখন জানলো বুঝলো, তখন আর পিছু সরার সুযোগ পেল না। না হুমকি দিলেও অমন কিছুই করেনি। অন্যান্য নর্মাল দিনের মতো আচরণ তার। সকালে ছেলেকে রেখে কাজে বেরোনোর পর ফিরেছে সন্ধ্যার একটু আগে। হাতে ছিল এক গাদা ইফতারের বাজার। বাসায় ঢুকেই মেয়েটার উদ্দেশ্যে বলে, আজ এখানে ইফতার হবে, রেডি কর সব কিছু। বাবার উপর অভিমান নাকি ভিন্ন কারণ কে জানে। বহু বছর নিয়ম ভেঙে নওয়াব নিজের ফ্ল্যাটে ইফতারি করার সিদ্ধান্ত নেয়। দৃশ্যখানা দেখে কেঁদে ফেলে নাজমিন বেগম। বকাবকি করতে থাকেন স্বামীকে, কিন্তু আশরাফ শিকদার নির্বিকার। স্বামীর অমন ভাবলেসিন ভাব দেখে নাজমিন বেগমের সমস্ত রাগ গিয়ে পড়ে চিত্রলেখার উপর। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। চিত্রার বেলায় খাটছে সে নীতি। নাজনীন বেগম চাইলেও স্বামী বা সন্তানকে কিছু বলতে পারেন না, তবে পরের মেয়েকে দু কথা শুনিয়ে মনে রাখতে মেটাতে পারেন। ওদিকে সেহেরিতে স্টোর রুমে ঢোকার পর চিত্রা আর বেরোয়নি। সারাটা বেলা শুয়ে কাটিয়েছে। তার হতাশাগ্রস্ত মন, ভবিষ্যতের চিন্তা অস্থির। চিত্রা বুঝে গেছে দুমুঠো ভাতের জন্য সম্মান জলাঞ্জলি দেওয়া সম্ভব নয় তার পক্ষে। কথায় আঘাত যে তীব্র যন্ত্রণা দেয়, তছনছ করে ফেলে ভিতরটা। তাহলে এখন উপায় একটাই, সামনে অ্যাডমিশনে পাবলিক চান্স নেওয়া। এতপর 2-4টে টিউশনি ধরে চিরতর এই বাড়ি থেকে চলে যাওয়া। সমাধান মিলতে চিত্রার চোখের কোণ বেয়ে অভিমানী অশ্রুকণা গড়িয়ে পড়ে। মেয়েটা নিজেই দুহাতে চোখ মুছে ফোপাতে ফোপাতে বলে, কেউ নেই আমার, কিচ্ছু নেই পাওয়ার। শ্বাস নেওয়ার মানেই বেঁচে থাকা, সুখ শান্তি কেবল অলৌকিক পুরাণ কথা। চিত্রা কান্না পায়, ভিতরটা উতলে ওঠে নিদারুণ যন্ত্রণায়, কিন্তু ও আর কাঁদে না। গত 2 দিন বুঝে গেছে এই দুনিয়ায় অসহায়দের জন্য
আজরাইলের সম। যেখানে জন্মদাতারা ওর সহায় হয়নি, সেখানে আর কার থেকে কি আশা করবে চিত্রা? অসহ্য যন্ত্রণা, এগুলোকে গিলে ফেলার জন্য বড় বড় করে শ্বাস নেয় চিত্রা। বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে, পেটের ভিতর অসহ্য রকমের ক্ষুধা, সব মিলে উদ্ভ্রান্ত অবস্থা তার। চিত্রা যখন নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই দরজার টোকা পড়ে। চিত্রা কান্না আটকে বলে, কে? নাফিমের ন্যানি বলে, স্যার আপনারে ডাকছে ম্যাডাম। চিত্রার বুক ছ্যাদ করে ওঠে। স্যার মানে তো নাফ, সে কেন ডাকবে চিত্রাকে? আবার কি কোনো ভুল করে বসেছে অজান্তে? চোখ মুখ মুছে নিজেকে প্রস্তুত করে চিত্রা। অহেতুক ভাবনা ভেবে তো লাভ নেই, গিয়ে দেখবে না হয়। যথারীতি উঠে দ্রুত নিজেকে ঠিকঠাক করে নিয়ে ধীর কদমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় চিত্রা। আজানের মাত্র 5 মিনিট বাকি আছে। শাওয়ার শেষে ছেলেকে নিয়ে টেবিলে হাজির হয়েছে নাফিমটা দুষ্ট হলো একদম বাপের নেওটা। নফ একবার কোনো কিছুতে বাধা দিলে ভুলও ধরবে না সেটা। তবে বাবার অনুপস্থিতি তার বাদরামি আকাশ ছোঁয়া। ছেলেটাকে মোনাজাত করা শেখাচ্ছিল নব। এমন সময় গুটিসুটি পায়ে এসে হাজির হয় চিত্রা। ছেলের হাত ছেড়ে নব তাকায় মুখ নিচু করে দাঁড়িয়ে থাকা চিত্রার পানে। মেয়েটা গুমসুম, মুখে রানেই। নব তার ভাবমূর্তি দেখে নিখুঁত নজরে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে। চিত্রার পরনে আছে সফট কটনের একটা কামিজ, কমলা রঙে হয় শ্যামকন্যাকে মনোরম দেখাচ্ছে, তবে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। নব ভুরু কুচকে যায় রীতিমতো। এই মেয়ে কি সারাদিনই কাঁদে? আনমনে প্রশ্নটা আওড়ালো, মুখে কিছু বলে না। ওদিকে চিত্রা খাম্বার মতো দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারে না কি করবে। তার মুশকিল আসান করে দেয় নাফিম। উচ্ছ্বাসিত গলায় হাত নেড়ে নেড়ে বলে, মাম্মা আতো এখানে, আসো এখানে। নাফিমের ডাকে চমকে ওঠে চিত্রা। নভ স্তব্ধ হয়ে যায়। কিয়ৎকাল চেয়ে রয় নাফিমের গোলগাল ফর্সাটা চেহারার দিকে। দুজনকে নির্বাক দেখে নাফিম খুশিতে আত্মহারা হয়ে ডাকে, মা। নাফিম বাকিটুকু উচ্চারণ করা আগেই নাফ কড়া গলায় বলল, শাট আপ নাফি, শি ইজ নট ইয়োর মাম্মাম। বাবার মৃদু ধমকে কেঁপে উঠে চুপসে যায় বাচ্চাটা। ভারাক্রান্ত মন নিয়ে তাকিয়ে ভাবে, চিত্রা যদি তার মা না হয় তাহলে দাদুভাই মাম্মাম ডাকতে শেখালো কেন? তার বাচ্চা মস্তিষ্ক এত কিছু প্রসেস করতে পারল না। তবে দুঃখী হয়ে বাবার কল জড়িয়ে ধরল। ওদিকে চিত্রার মনে ভয়ে এটুকুনি হয়ে যায়, নাফিমের ভুলের শাস্তি তাকে আবার না দিয়ে বসে। ওরকম কিছুই করে না নাফ। সেফ গলায় খাকারি দিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? চিত্রা বুঝল নাফিম তাকে বসতে বলছে। সেও কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল। পরপর আজান দিল। দুজন নিশ্চুপ ইফতার সারল। চিত্রা বেশি কিছু খেতে না পারলেও ক্ষুধা মিটে যায় তার। নাফ অপেক্ষা করছিল চিত্রা ইফতার শেষ হওয়ার। যেই মেয়েটা খাওয়া শেষ করে অমনি নওয়াবর দিকে তাকে সহজ গলায় প্রশ্ন করে, সম্মান চাও নাকি সংসার? আকস্মিক প্রশ্নটা শুনে চিত্রা থমকে যায়। শুরুতে বুঝে উঠতে সমস্যা হয়, পরক্ষণে বুঝে নওয়াব জানতে চাইছে ডিভোর্স চাও নাকি সংসার। হুট করে একটা প্রশ্ন খেলে যায় তার মাথায়। সংসারের বুঝি সম্মান মেলে না? প্রশ্নটা জিভে আগালেও আসলেও জিজ্ঞেস করল না চিত্রা। স্বল্প জবাবে বলো সম্মান। জবাবটা পছন্দ হলো নওয়াফের। চোখ উঁচিয়ে চিত্রার পানে চেয়ে সাবলীন গলা বলল, বুদ্ধিমতী মেয়ে তুমি। কথাটা শুনে চিত্রা তাচ্ছিল্য হাসল, আনমনে বলল, এমনিতেই দুঃখ আমার চিরসঙ্গী, সর্বনাশের পিছু ছুটে সর্বহারা হতে চাই না আমি। নব সাব মাইন্ডের, সে সাথে ভীষণ চালাকও। চিত্রার আনমনে কথা বললেও নব তার প্রত্যেকটা শব্দ শুনে, তবে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। কারো দুঃখে দুঃখিত হওয়ার সময় তার নেই। তাই গলা ঝেড়ে বলে, আগামী 6 মাস একত্রে থাকবো। ক্ষেত্র বিশেষ হয়তো এক কামরায়ও থাকতে হবে। সবটাই বাধ্যবাধকতা। তুমি আমার কাছে জাস্ট একটা দায়িত্ব। সময় শেষ হলে একই কথা, একই খোঁচা।
নিতে পারল না চিত্রা। নিবু নিবু গলায় বলল, জানি। নভ গম্ভীর গলায় বলল, দ্যাটস গুড। সাথে এটাও জেনে রাখো, আই হ্যাভ এ স্টুপিড ফ্যামিলি। স্পেশালি বাবার বিভিন্নভাবে চেষ্টা করবে আমাদের এক করতে। ভুলেও সেসব ফাঁদে পা দিও না, নয়তো দেখা যাবে বাকি জীবন পঙ্গু হয়ে কাটাতে হলো। নাফিমের থেকে দূরে থাকবে। নিশ্চুপে কথাগুলো শুনে গেল চিত্রা। সেই সাথে এটাও সুনিশ্চিত হলো এই পরিবার কিংবা এখানকার কেউ কখনোই তাকে আপন করে নিবে না। তার নিজেরই স্টেপ নিতে হবে। সাথে সাথে জবাব দিল না চিত্রা। সময় নিল কিছুটা, এরপর ধীর গলায় বলল, সবই ঠিক আছে, তবে একটা কথা বলার ছিল। নাফিম ভুরু কুচকে শুধালো, কি? চিত্রা সাহস নিয়ে বলল, আমি পড়তে চাই, সামনে অ্যাডমিশন। নভ ইন শর্টে বলে উঠল, অনলাইনে কোচিংয়ে ভর্তি করে দিব। বইয়ের লিস্ট ড্রাইভারকে দিলে সে এনে দিবে। চিত্রা মনে হলো তার বুকের উপর থেকে বিশাল একটা ভার সরে গেছে। গুড নিউজটা অপ্রত্যাশিত ঠেকলো তার কাছে। সে ভাবতে পারেনি নভ এভাবে রাজি হয়ে যাবে। প্রথমে মনে করেছিল হয়তো উল্টাপাল্টা কথা শুনতে হবে, নয়তো মুখের উপর না করে দিবে নভ। কিন্তু সম্মতি প্রকাশ করার কিঞ্চিত অবাক হয়। কিন্তু একটা জিনিস বুঝতে পারে না, এত কিছু থাকতে অনলাইনে কেন ভর্তি করবে। ওটা নিয়ে আর মাথা ঘাঁটালো না চিত্রা। অ্যাটলিস্ট সুযোগ পাচ্ছে, এটাই অনেক কিছু তার কাছে। বহু সময়ের পর একটু স্বস্তি অনুভব করছে চিত্রা, অথচ বেচারি জানল না কী ঝড় ধেয়ে আসছে তার দিকে। এই একটা সিদ্ধান্ত কিভাবে তছনছ করে দিতে যাচ্ছে গোটা পরিবার আর সম্পর্কের বাঁধন।